ওম সিং শেখাওয়াত বিশ্বাস করেন এই বিশাল সাম্রাজ্যকে নিজের হাতের মুঠোয় রেখে রাজত্ব চালিয়ে যাওয়ার জন্য শারীরিক দক্ষতা এবং মানসিক দৃঢ়তা দুটোই সমানভাবে অপরিহার্য। আর তাই রুদ্রের বেড়ে ওঠাটা ওর বড় দাদা বেদের থেকে অনেকটাই আলাদা ছিল। যেখানে রুদ্র কঠোর পরিশ্রম এবং ব্যক্তিগত সামর্থ্য দক্ষতা বৃদ্ধির জন্য নিরলস প্রচেষ্টার দ্বারা নিজেকে গড়েছে, সেখানে বেদ মায়ের যত্নে স্বাচ্ছন্দ্যের জীবন উপভোগ করেছে। সব রকম সুযোগ সুবিধা উপলব্ধ থাকা সত্ত্বেও নিজের বয়সী আর 5টা সাধারণ ছেলের জীবন বেছে নিতে পারেনি রুদ্র। শৃঙ্খলা, আত্মউন্নতি আর কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে কেটেছে ওর সম্পূর্ণ ছেলেবেলা। পাহাড়ি শীতের ভোরে যখন পুরো উত্তরাখণ্ড নরম লেপের তলায় নিজেদের মুড়িয়ে রেখে স্বপ্নের দেশ থেকে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত থাকত, তখন 11 বছরের রুদ্রের জীবনে চলত কঠোর পরিশ্রম। ভোরের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে নরম বিছানা আরামের জীবনকে পিছনে ফেলে সে নগ্ন পায়ে বরফ মারিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মধ্যের দূরত্ব অতিক্রম করত রক্তাক্ত পদক্ষেপে। পাইনের জঙ্গলে সাদা বরফের নরম চাদরের উপর রক্তের গাঢ় রঙের সাথে পাল্লা দিয়ে বাড়ত ওর সহনশীলতা। পার্বত্য অঞ্চলের রুক্ষ ভূমি বড় পাথরের খণ্ডগুলোর পাল্টা আঘাতে সম্পূর্ণ হতো ওর দৈহিক শক্তির প্রশিক্ষণ। বাড়ির সকল সদস্য যখন একসাথে সকালের নরম রোদ গায়ে মেখে জল খাবার উপভোগ করত, তখন লনের ঠিক উল্টো দিকে চলত রুদ্রর কুস্তি, মার্শাল আর্ট, তরোয়াল চালানোর প্রশিক্ষণ। বিভিন্ন ধরনের ছোট বড় আগ্নেয়াস্ত্র দ্বারা নিখুঁত ও নির্ভুলভাবে লক্ষ্যভেদ শেখানোর দায়িত্ব দেওয়া হয়েছিল সংগঠনের সবথেকে পারদর্শী শুটারদের উপর। ওর বয়সী বাচ্চারা যখন স্কুলের বই, কমিক্স, গল্পের বইয়ে মুখ গুজে রাখত, তখন রুদ্রকে রাজনীতি, কূটনীতির মতো জটিল শিক্ষাগুলোকে গ্রহণ করতে হতো। অপরাধ জগতের শ্রেণীবিন্যাস, বিচক্ষণতা, আবেগহীনভাবে নিজেকে গড়ে তোলার তাগিদ সম্পূর্ণটাই রুদ্র শিখেছে ওর বাবার সাথে থেকে। শরীরের নিখুঁত ভাঁজের আড়ে থাকা পাষাণের ন্যায় দৃঢ় পেশিগুলো ওর নিত্য কঠিন শারীরিক কসরতের জলজান্ত উদাহরণ। আরামদায়ক এবং আত্মতুষ্টিপূর্ণ জীবনধারার সম্পূর্ণ বিপরীতে গিয়ে দীর্ঘ 8 বছরের কঠিন প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে এইভাবে সুশৃঙ্খল, সহনশীল, ক্ষমতাশালী করে গড়ে তোলার পেছনে সবথেকে বড় কারণটা যে কী, সেটা তো রুদ্রর কাছে অজানা নয়। কনকনে ঠান্ডায় পুরো নিস্তব্ধ উত্তরকাশীর পাহাড়ি জঙ্গল, সেই নিস্তব্ধতাকে যথাসম্ভব বজায় রাখার চেষ্টা করে ঘন অন্ধকারের আবরণে খুব সন্তর্পণে নিজেদের কাজ করে চলেছে জনাবিশেক মানুষ। দুর্ভেদ্য সেই নিস্তব্ধতা বারবার লঙ্ঘিত হচ্ছে পায়ের শুকনো পাতার মর্মর আওয়াজে। বাতাসে শীতের তীব্রতা শীতের পোশাক ভেদ করে গায়ে যেন সূঁচ ফোটাচ্ছে। নেপাল সীমান্ত হয়ে হিমালয় পর্বতমালার সুবিশাল পরিসর ধরে প্রবেশ করা জনাদশেক লোকের সাথে রুদ্রর কাঠের বাক্স বোঝাই অবৈধ আগ্নেয়াস্ত্র ডিলিং সংক্রান্ত কিছু কথোপকথনের আওয়াজ মৃদু ভেসে আসছে বাতাসে। এই গোপন কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছে স্বয়ং রুদ্র। ওর পাশে রয়েছে ওর সবথেকে অনুগত সহযোগী অভিরাজ। আশেপাশে অন্ধকারের আড়ালে ছড়িয়ে ছিটিয়ে থাকা যানবাহনের এই নিষিদ্ধ পণ্য পরিবহনের জন্য 6 জন সবথেকে বিশ্বস্ত লোককে নিজে বেছে নিয়েছে রুদ্র। প্রত্যেকের মুখ কালো কাপড়ে ঢাকা। তারা প্রত্যেককে দক্ষতার সাথে নিজেদের দায়িত্ব পালনে ব্যস্ত। স্তব্ধ গুঞ্জন, সতর্ক সকলের চলাফেরা। তিওয়ারি সামান্য উঁচু জায়গায় দাঁড়িয়ে পুরো কাজটার উপর নিজের সতর্ক নজরদারি চালাচ্ছে। তার তীক্ষ্ণ চোখ জঙ্গলের প্রতিটা কোণকে অতি সাবধানে জরিপ করে চলেছে, নিশ্চিত করছে যাতে কোনো অবাঞ্ছিত বিপদ চোখের আড়ালে অপ্রত্যাশিতভাবে ঝাঁপিয়ে না পড়ে ওদের উপর। রাত গভীর হওয়ার সাথে সাথে সমস্ত কাজ মসৃণভাবে এগোতে লাগলো।
কাজ প্রায় শেষ হয়েই এসেছে। আমদানির বেশিরভাগ মালটাই লোড হয়ে গেছে গাড়িতে। ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে এক বিকট আওয়াজ যেন নিস্তব্ধ অরণ্যের বুক চিরে দিয়ে গেল। ঠিক তার পরপরই অসংখ্য গুলি চলার শব্দগুলো জঙ্গলের প্রতিটা গাছের গায়ে প্রতিধ্বনিত হতে শুরু করলো। রুদ্রর বুঝে উঠতে সময় লাগলো না যে শত্রুপক্ষ ওদের উপস্থিতির ব্যাপারে অবগত। ওদের ক্ষতি করার সামর্থ্য যাদবের লোকেদের মধ্যে নেই, সেটা রুদ্র ভালো করেই জানে। যাদবের লোকেরা যে কোনো ক্ষতি সাধনের উদ্দেশ্যে নিয়ে এখানে আসেনি, সেটাও খুব ভালো করেই বুঝে গেছে। রাজনীতি কূটনীতি রুদ্রর শিরায় শিরায়, তাই কে কখন ঠিক কী উদ্দেশ্য নিয়ে কী কাজ করতে পারে সেটা বোঝাটা রুদ্রের বাঁ হাতের খেল। ওদের উদ্দেশ্যটা যে এই আগ্নেয়াস্ত্র বোঝাই গাড়িগুলোকে নিজেদের জিম্মায় নিয়ে নেওয়া, সেটা বুঝতে বেশি কসরত করতে লাগেনি রুদ্রকে। প্রায় 150 কোটি টাকার অ্যাসাইনমেন্ট এটা। কোনোভাবে এই অ্যাসাইনমেন্টটা যদি ওম সিং শেখাওয়াতের হাত থেকে ছিনিয়ে নেওয়া যায়, তাহলে আসন্ন ইলেকশনে ওমবাবুর পার্টি মুখ থুবড়ে পড়বে। এটাও খুব ভালো করে জানে প্রকাশ যাদব। আর এই সমস্ত ডিলিংটা আইনের চোখে অবৈধ হওয়ার কারণে এই সংক্রান্ত কোনো ব্যাপারই পুলিশ প্রশাসনের কাছে পৌঁছাবে না, সেটাও অজানা নয় প্রকাশ যাদবের। তাই সবটা বুঝে শুনেই চোরের উপর বাটপাড়ি করার সুযোগটা হাতছাড়া করতে চায়নি উনি। আসন্ন বিপদের আভাস পেতেই নিজের লোকদের সতর্ক করে দেয় রুদ্র। ওই দিকটা সামলা, তিওয়ারি, আমাকে কভার দিতে হবে। আজ ওদের একটাকেও আমি জীবিত ঘরে ফিরতে দেব না। কিন্তু রুদ্র বেটা, ওরা সংখ্যায় অনেক। আমার মতে জীবন বাঁচালে ডিলিং পরেও করা যাবে। এই মুহূর্তে তোমার নিজের জীবন বাঁচানোটা বেশি জরুরি। রুদ্র সাথে সাথে ঘুরে দাঁড়ালো তিওয়ারির মুখের দিকে। ওর চোখে চোখ রাখতেই তিওয়ারির বুকের বাঁ দিকটা যেন নিজের অজান্তেই কেঁপে উঠল হালকা। জীবনে এই সমস্ত কাজ অনেক করেছে তিওয়ারি, অনেক রকম মানুষের সম্মুখীন হয়েছে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটার মধ্যে একটা আলাদাই আগুন রয়েছে। ওর চোখ দুটো কথা বলে, আর সেই কথার ভাষা প্রচণ্ড হিংস্র। রুদ্রনীল সিং শেখাওয়াতকে মারবে এমন কোনো বান্দা আজ পর্যন্ত জন্মায়নি তিওয়ারি। রুদ্রকে সেই মারতে পারবে যার হাতে রুদ্র মরতে চাইবে। আমি যখন একবার বলেছি যাদবের একটা লোককেও আমি আজ জীবিত ফিরতে দেব না, তার মানে সেটাই হবে তিওয়ারি, আর সেটা যেভাবেই হোক। কানে শোনা কথায় এতদিন বিশ্বাস ছিল না তিওয়ারির। রুদ্র সিং শেখাওয়াতের ব্যাপারে অনেক কিছু শুনেছিল ও, কিন্তু সবটাই বাড়াবাড়ি ভেবে বারবার উপেক্ষা করে গেছে। কিন্তু এই মুহূর্তে নিজের চোখের সামনে অপ্রতিরোধ রুদ্রকে দেখে বিস্ফোরিত চোখে একভাবে তাকিয়ে আছে তিওয়ারি। বুঝলো এতটা রিস্ক মাথায় নিয়েও ওম সিং শেখাওয়াত কেন এই অ্যাসাইনমেন্টটা রিসিভ করতে রাজি হয়েছিল। মানুষটা ফিল্ডে না এসে নিজের সব থেকে শক্তিশালী অস্ত্রটা চালনা করেছিল নির্দ্বিধায়। এক অপ্রতিরোধ অজেয় অস্ত্র। এক হাতে আস্ট্রা 400 1921 এডিশন, আর এক হাতে একডাল গোস্ট TR-01 1917 এডিশন। সমানভাবে চলছে দুটি ঘাতক পিস্তল। লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো সুযোগই দিচ্ছে না তার নিপুণ কৌশল। নিমিষের মধ্যে ধরাশায়ী হলো যাদবের প্রত্যেকটা লোক। শিকারীর চিতার ন্যায় তীক্ষ্ণ চোখ দুটো ওই গাঢ় অন্ধকার ভেদ করেও খুঁজে চলেছে অবিশিষ্ট শিকার। হঠাৎ অন্ধকার ভেদ করে অভি এগিয়ে এলো রুদ্রের দিকে। ওদিকে আর কেউ নেই ভাই? এদিকেও প্রায় শেষ। প্রায়? রুদ্র ডান হাতে থাকা অস্ট্রা 400টা সরাসরি তাক করলো তিওয়ারির কপালের ঠিক মাঝখানটায়। মুহূর্তে তিওয়ারির হাত পা ঠান্ডা হয়ে এলো। ও বুঝতেই পারেনি ছেলেটা এইভাবে ওকে ধরে ফেলবে। এটা কি কি করছো রুদ্র বেটা? রুদ্রের ঠোঁটের কোণায় একটা কুটিল হাসির রেখা ফুটে উঠতে দেখা গেল স্পষ্ট। তিওয়ারি, তোকে তো বলাই হয়নি,
তোর পারফিউমের গন্ধটা কিন্তু বেশ সুন্দর, স্নো রোজের চড়া গন্ধ, তাই না? ওয়েস্টে এই গন্ধটার অনেক প্রচলন আছে। শুনেছি কোনো বাঙালি মহিলার হাত ধরে নাকি এই গন্ধ ওই এলাকায় এসেছিল, আর তারপর থেকে ওখানের একটা পরিচিতি হয়ে রয়ে গেছে। গন্ধটা আমি কিন্তু প্রথম দিনই পেয়েছিলাম তিওয়ারি। প্রচণ্ড ভয়ে গলার কাছটা বুজে এলো তিওয়ারির। চোখের কোণাগুলো নোনা জলে ভর্তি, হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সামনে দাঁড়িয়ে থাকা অল্প বয়সী ছেলেটা যে কি ভীষণ পরিমাণ নিষ্ঠুর, সেটা এতদিন শোনা কথা ভাবলেও এখন চোখের সামনে দেখে এটার সত্যতাটুকু বুঝে গেছে তিওয়ারি। ক্ষমা। মুখের কথাটা শেষ করতে পারল না তিওয়ারি। তার আগেই কানে তালা ধরানো গুলির আওয়াজের সাথে চোখের সামনেটায় অন্ধকার নেমে এলো তিওয়ারির। 356 মিটার সেকেন্ডের গতিতে ছুটে আসা 9 মিমি এর বুলেটটা কপালের মাঝ বরাবর হয়ে মাথার পিছনের খুলিটা ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেল বাইরে। পকেট থেকে রুমালটা বার করে হাতে ছিটে এসে পড়া রক্তের ফোঁটাগুলো মুছে নিল রুদ্র। অত বকবক শোনার সময় নেই আমার, চল অভি, ঘুম পাচ্ছে ভাই, রাত অনেক হলো। ঘন কুয়াশায় মোড়া অন্ধকারচ্ছন্ন গঙ্গোত্রী হাইওয়ে ধরে কালো রঙের মার্সিডিজটা ছুটে চলেছে দ্রুত গতিতে। গাড়ির খোলা জানালা দিয়ে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া প্রবেশ করছে ভিতরে। ড্রাইভিং সিটে এই মুহূর্তে রুদ্রের বদলে বসে আছে অভি। পাশে বসে রুদ্র একভাবে তাকিয়ে আছে 2 আঙুলের মাঝে ধরে থাকা রক্তমাখা বুলেটটার দিকে। তিওয়ারির মাথার খুলি ভেদ করে বুলেটটা সোজা গিয়ে গেঁথে গেছিল পিছনের বিশাল পাইন গাছটার গায়ে। সেটাকেই বার করে নিয়ে এসেছে রুদ্র। তখন থেকে ওটার দিকে একভাবে তাকিয়ে কি দেখছিস বলতো? ভাবছি তিওয়ারির ভাগ্যের কথা। ওর ভাগ্য নিয়ে আবার আমাদের কি? 1921-এর অ্যাস্ট্রা 400 এডিশন। এটা 9 মিমির এই গুলিটার জন্য আমাকে কোথায় কোথায় ছুটতে হয়েছে তুই জানিস না। এইরকম একটা দুর্লভ বুলেটে ওর মৃত্যু লেখা ছিল। বুঝলাম, কিন্তু তাহলে ভাই ভাগ্য একটা নিয়ে কথা বল, ভাববো না? এই স্নো রোজের গন্ধটা তুই চিনলি কি করে? মানে গন্ধটা যে স্নো রোজেরই, সেটা তুই জানলি কি করে? রুদ্র কোনো উত্তর না দিয়ে মাথাটা হালকা কাত করে তাকালো অভির দিকে। রাস্তার উপর থেকে নজর সরিয়ে অভি এক ঝলক তাকালো রুদ্রের চোখের দিকে। বুঝতে বাকি রইল না অভির যে রুদ্র কার কথা বলতে চাইছে। ঝিনুক? রুদ্র সম্মতি জানিয়ে উপর নিচে মাথা নাড়ালো একবার। হ্যাঁ, আমারই বোঝা উচিত ছিল। গোলাপ এক্সপার্ট আর কেই বা আছে এখানে। আচ্ছা রুদ্র, একটা কথা বল, আজ সকালে ঝিনুকের জায়গায় অন্য কেউ থাকলে তাকে তুই কি করতিস সেটা আমি জানি, কিন্তু ঝিনুককে তুই কিছুই বললি না কেন? রুদ্র অভির প্রশ্নটা শুনে খানিকক্ষণ চুপ করে জানালার বাইরে তাকিয়ে রইল। হয়তো ও নিজেও এই প্রশ্নটা নিজেকে কোনো দিন করেনি। এই কেনর উত্তর ওর নিজেরও জানা নেই। কারণ দোষটা আমার ছিল। আমি সত্যিই ওর গোলাপ গাছটা ছিঁড়ে দিয়েছিলাম। কি? রুদ্রনীল সিং শেখাওয়াত নিজের সব কাজ ছেড়ে রাত বিরেতে উঠে একটা বাচ্চা মেয়ের গোলাপের গাছ ছিঁড়ে দিয়েছে, এটা অভি ঠিক হজম করতে পারল না। কিন্তু রুদ্রকে আর বেশি প্রশ্নও করল না, কারণ রুদ্র এইসব ব্যাপারে বেশি কথা বলা পছন্দ করে না। গাড়ি বাড়ির মেন গেট পেরিয়ে গ্যারেজের রাস্তা ধরতেই রুদ্রের চোখ গেল লনের কোনার কটেজগুলোর দিকে। স্টপ। অভি ড্রাইভিং সিটে বসে গুনগুন করে কিছু একটা গাইছিল। রুদ্রের আওয়াজ কানে যেতেই যত দ্রুত সম্ভব জোরে ব্রেক চেপে দাঁড়িয়ে পড়ল। তুই গ্যারেজে যা, আমি একটু পরে আসছি। অভি রুদ্রর দৃষ্টি অনুসরণ করে কটেজের দিকে তাকাতেই দেখল সব থেকে শেষের ছোট্ট কটেজটার বারান্দার সিঁড়িতে গুটিসুটি মেরে বসে আছে ছোট্ট ঝিনুক। একটা দীর্ঘ শ্বাসের সাথে বিড়বিড় করে উঠল অভি। উফ, আবার ওর পিছনে লাগতে যাচ্ছে এই ছেলেটা। কি যে মজা পায় ওকে রাগিয়ে, কে জানে। পুরো ইঁদুর আর বিড়াল দুটো। রুদ্র
খুব সন্তর্পণে এক পা করে এগিয়ে এসে দাঁড়ালো ঝিনুকের কটেজের পাশটায়। রাত প্রায় শেষের দিকে। এমন সময় মেয়েটা না ঘুমিয়ে এভাবে জুবুথুবু হয়ে ঠান্ডার মধ্যে বাইরে বসে আছে কেন সেটাই বুঝতে পারছে না রুদ্র। সারা কটেজের বারান্দা, জানালা, সিঁড়ি জুড়ে বিভিন্ন ধরনের রং বেরঙের গোলাপ গাছের ছড়াছড়ি। এগুলো সব ঝিনুক মোহন কাকাকে দিয়ে আনিয়ে লাগিয়েছে এখানে। মোহন কাকা রুদ্রদের বাড়ির মালিক। সারা বাড়ির গাছপালাগুলোর দেখাশোনা উনিই করেন। তবে এই গোলাপের গাছগুলো শুধু ঝিনুকের কাছেই আছে, বাড়িতে আর কোথাও গোলাপের গাছ নেই। রুদ্র কটেজের পাশে এসে দাঁড়াতেই টাটকা গোলাপের মন মাতানো গন্ধ ওর নাকে এসে লাগলো। পুরো বাড়ির মধ্যে শুধু এই জায়গাটাতে আসলেই যে কোনো কারোর মন ভালো হয়ে যাবে নিমিষে। দম বন্ধ হয়ে আসা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে এক চিলতে দিব্যি জ্যোতির মতো এই জায়গাটা। রুক্ষ মরুভূমির মতো জীবনে একরাশ তাজা বাড়িধারার মতো অনুভূতি অনুভব করে রুদ্র। ভালো করে কান পাততেই রুদ্র শুনতে পেল ঝিনুক কিছু একটা বিড়বিড় করছে অনেকক্ষণ থেকে। একটা গোলাপ গাছের সামনে বসে মাথাটা নিচু করে রেখে ঝিনুক বকবক করছে। ঝিনুক হাতে ব্যথা পেয়েছে, যদিও দোষটা ঝিনুকেরই। আচ্ছা রোজি, ঝিনুক ওকে দিন দিন পচা হয়ে যাচ্ছে রে। আচ্ছা, কাল একবার বাড়ির পিছন দিকটায় যাব, হ্যাঁ? ওখানে একটা খুব সুন্দর হলুদ ফুল গাছ হয়েছে, নিয়ে আসবো, তোর নতুন বন্ধু হবে। বলেই খিলখিল করে হেসে উঠল ঝিনুক। মেয়েটা এতটাই সরল যে হাসতে হাসতে মুহূর্তেও কাঁদতে পারে, আবার কাঁদতে কাঁদতে মুহূর্তে হেসে উঠতে পারে। রুদ্র বুঝল ও ওই গোলাপ গাছগুলোর সাথে কথা বলছে। এই মেয়েটাকেও যত দেখে ততই অবাক হয়। কেমন যেন সবার থেকে দূরে নিজের একটা আলাদাই পৃথিবী বানিয়ে নিয়েছে ও। কিন্তু এখন এইভাবে ঠান্ডার মধ্যে ও বাইরে কেন বসে আছে, তাও আবার গায়ে কোনো গরম জামা ছাড়াই? রুদ্র এক পা করে এগিয়ে গেল ওর সামনে। আচমকা রুদ্রকে দেখে চমকে উঠল ছোট্ট ঝিনুক। নীল, তুমি এখন এখানে? এত রাতে ঠান্ডায় এভাবে বাইরে কি করা হচ্ছে? গায়ে গরম জামা নেই কেন? আসলে ঝিনুকের ঘুম আসছে না। রুদ্র এগিয়ে এসে সিঁড়িতে ঝিনুকের পাশে বসলো। ঝিনুকের ঘুম কেন আসছে না? আর হাতে ওটা কি হয়েছে? রুদ্রের কথা শুনে ঝিনুক তাকালো নিজের ডান হাতের দিকে। মুহূর্তেই রুদ্র লক্ষ্য করল হঠাৎ ওই নিষ্পাপ চোখ দুটো জলে ভিজে যাচ্ছে। ঠোঁট ফুলিয়ে কান্না ভেজা গলায় ঝিনুক বলল, মা মেরেছে লাঠি দিয়ে, ঝিনুকের খুব লেগেছে নীল। রুদ্র অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। অত ছোট একটা মেয়েকে এইভাবে মেরেছে? হাত লাল হয়ে ফুলে গেছে। অজান্তেই রুদ্র নিজের ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। প্রচণ্ড রাগ যেন দলা পাকিয়ে উঠল ওর গলার কাছে। যে কোনো মুহূর্তে খেলে বাইরে বেরিয়ে আসবে এই জ্বলন্ত লাভা। দাঁতে দাঁত চেপে রুদ্র জিজ্ঞাসা করল, কেন মেরেছে মা? ঝিনুক জলে ভেজা চোখ নিয়ে বড় বড় করে তাকালো রুদ্রের দিকে। সাথে সাথে চোখের জলগুলো টুপ করে গড়িয়ে পড়ল। ঝিনুক, খুব সরি নীল। হঠাৎ ঝিনুকের মুখে সরি শুনে রুদ্রের ভিতরের রাগ হাওয়ায় মিলিয়ে গেল নিমিষে। সরি? কেন? সকালে তোমায় ওইভাবে ভিজিয়ে দেওয়া ঝিনুকের উচিত হয়নি। মা বলেছে ঝিনুক ভুল কাজ করেছে, তাই ঝিনুককে শাস্তি দিয়েছে মা। হোয়াট? আর মাকে আমায় ভিজিয়ে দেওয়ার কথাটা কি বললো? মিশু দিদি। প্রচণ্ড রাগে রুদ্রের হাতের মুঠো শক্ত হয়ে এলো। মিশা বিশাল রাঠোরের বড় মেয়ে। মিশা আর ঝিনুক দুই বোন হওয়ার সত্ত্বেও দুজনের মধ্যে আকাশ পাতাল ফারাক। মিশা ঝিনুকের মতো নিরীহ মোটেই নয়।
রুদ্রর বিচক্ষণ নজর খুব ভালো করে চেনে মিশাকে। স্বার্থন্বেষী সুবিধাবাদী মেয়ে হলো মিশা। সব সময় ঝিনুকের উপর ওর অত্যাচার চলতে থাকে। ছোট ছোট কারণে ওর মাকে দিয়ে শাসনের নামে এইভাবে মার খাওয়ায় এই ছোট্ট মেয়েটাকে। সব সময় ঝিনুকের উপর চিৎকার করে, বকাবকি করে। ভীষণ লাজ লজ্জাহীন গায়ে পড়া মেয়ে একটা। ফার্স্ট এইড বক্স কোথায় আছে? ঝিনুকের কাছে ফার্স্ট বক্স নেই। ওটা ফার্স্ট বক্স না, ফার্স্ট এইড বক্স টাফার। ঝিনুক ঝটপট 2 হাত দিয়ে চোখের জল মুছে নিল। ঝিনুক মোটেই ডাফার না। আচ্ছা, তাহলে ঝিনুক কি? ঝিনুক চালাক। তাহলেই হয়েছে। নীল। রুদ্র সামান্য ভ্রু উঁচু করে চোখ ছোট ছোট করে তাকালো ঝিনুকের দিকে। মেয়েটার এভাবে টান দিয়ে নীল বলে ডাকার মানে রুদ্র খুব ভালো করে জানে। মেয়েটা এখন ওর প্রশ্নের ঝুড়ি খুলে বসবে।